আবার চলে এলাম আজকে নতুন একটা ক্লাস নিয়ে। আমরা আজকে নবম শ্রেণীর যে চতুর্থ অধ্যায়ের আলোচনা করছিলাম, বেশ কয়েকটা পর্বে হয়েছে। আজকে এটা মোটামুটি আমি শেষ করব। তো আমাদের আজকের পাঠ প্রথম বিশ্বযুদ্ধের কারণ। আজকের পাঠ প্রথম বিশ্বযুদ্ধের কারণ। বন্ধুরা, 1914 সালে বিশেষ করে ইউরোপ এবং পৃথিবীর অন্যান্য দেশ একটা ভয়াবহ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। যে যুদ্ধটাকে বলা হয়েছে বিশ্বযুদ্ধ, এবং পরবর্তীকালে যেহেতু আরও একটা বিশ্বযুদ্ধ হয়েছিল, সেহেতু এই যুদ্ধটাকে প্রথম বিশ্বযুদ্ধ নাম দেওয়া হয়েছে। এই সময় ইউরোপের দেশগুলো উগ্র জাতীয়তাবাদ, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, সমরসজ্জা, বিভিন্ন জোট এই সমস্ত করে নিজেদের শক্তি প্রমাণ করতে চেষ্টা করছিল। আর এই ঘটনাগুলি সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ডের মাধ্যমে যখন প্রকাশ্য আসে, তখন সবাই একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। তো এইটাই হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধের কারণকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা পরোক্ষ কারণ, আরেকটা প্রত্যক্ষ কারণ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রথম উত্তর লেখার সময়, কিন্তু এভাবে করলে ভালো হয়। তো একটা হচ্ছে পরোক্ষ কারণ, আরেকটা প্রত্যক্ষ কারণ। এইবার আমরা পরোক্ষ কারণগুলোকে কতগুলো পয়েন্টে ভাগ করেছি। একে রয়েছে উগ্র জাতীয়তাবাদ, দুইয়ে রয়েছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, 3 নম্বরে সামরিক প্রতিযোগিতা, 4 নম্বরে বাধ্যতামূলক সামরিক শিক্ষা, 5 নম্বরে জার্মান নতুন নৌনীতি, 6 বিবাদমান 2টি বিরোধী শিবির, 7 বলকান সমস্যা এবং 8 স্লাভ জাতীয়তাবাদ। তাহলে আমরা পরপর এগুলোকে আলোচনা করব, কেমন? তাহলে উগ্র জাতীয়তাবাদ কি? আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। ঠিক যে সময়ের কথা আমরা আলোচনা করছি, সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো নিজেদের গৌরব, নিজেদের শ্রেষ্ঠত্ব এমন ভাবে প্রচার করছিল যে তারাই একমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। গৌরবে, গরিমায়, মহিমায় তারা সমুজ্জ্বল। তাদের মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং তাদের একটা অধিকার আছে অন্য অনুন্নত জাতিদের পদানত করে রাখার, অর্থাৎ আমি ভালো, আর কেউ ভালো না। এইরকম একটা মনোভাব বা মানসিকতা সেই সময় ইউরোপের প্রায় সমস্ত দেশে আমরা দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ বা এই উদ্ভট জাতীয়তাবাদ, এটাই কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে যা প্রথম বিশ্বযুদ্ধ ঘটতে সাহায্য করে, কেমন? আমরা পরের পয়েন্ট দেখি, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম হয়েছিল কিন্তু শিল্প বিপ্লব প্রসূত যে বিভিন্ন কারখানায়, বড় বড় কারখানায় যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন হয়েছিল, সেই সমস্ত বাড়তি পণ্য ইউরোপের দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করতে গিয়ে তারা
পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল, যেটাকে আমরা বলছি ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। আসলে এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাই প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ। কেমন? আমরা পরের পয়েন্টে যাই। সামরিক প্রতিযোগিতা। এই সামরিক প্রতিযোগিতা আমরা প্রথম দেখি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। ফ্রান্স এবং জার্মানি পাশাপাশি দুটো দেশ। যখন জার্মানির ঐক্য আন্দোলন হয় সেই সময় সেডানের যুদ্ধে জার্মানি ফ্রান্সের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেডানের যুদ্ধ 1870-এ, তখন জার্মানি ফ্রান্সের কাছ থেকে আলসাস এবং লোরেন্স নামক দুটো অত্যন্ত শিল্প সমৃদ্ধ অঞ্চল কেড়ে নিয়েছিল। তো ফ্রান্স ভাবছে যে আমি কিভাবে আমার ওই অঞ্চল ফেরত পেতে পারি। সেজন্যে ফ্রান্স কি করলো, তার সৈন্যের সংখ্যা বাড়ালো, অর্থাৎ সামরিক শক্তি বাড়ালো। তা দেখে জার্মানি ভয় পেল। জার্মানি ভাবছে যে ফ্রান্স যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে তো আমাকে আলসাস লোরেন ফেরত দিতে হবে। সুতরাং জার্মানিও সামরিক শক্তি বাড়াচ্ছে। তা দেখে ফ্রান্স আবার তার শক্তি বাড়াচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে এই দুটো দেশ একে অন্যকে দেখে সামরিক শক্তি বাড়াচ্ছে, নিজের শক্তি বাড়াচ্ছে। তা দেখে আরেকজন নিজের শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ ফ্রান্স আর জার্মানি পরস্পরের মধ্যে নিজেদের একজন আরেকজনের থেকে শক্তিশালী হয়ে যাবার জন্যে তারা এই সামরিক প্রতিযোগিতায় মেতে উঠেছে, যা কিছুদিন পরেই একটা যুদ্ধের পরিমণ্ডল তৈরি করছে। আর যার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এবার আমরা দেখব বাধ্যতামূলক সামরিক শিক্ষা। এই বাধ্যতামূলক সামরিক শিক্ষা মানে সেই দেশের সমস্ত পুরুষদের সামরিক শিক্ষা নিতেই হবে। এই ব্যাপারে পথ দেখিয়েছিল, এই বাধ্যতামূলক সামরিক শিক্ষা গ্রহণের ব্যাপারে পথ দেখিয়েছিল জার্মানি। তো জার্মানি যখন বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু করলো তার দেশে, তার দেখা দেখি ফ্রান্স, রাশিয়া তারাও কিন্তু চুপ করে বসে থাকলো না। তারাও তাদের দেশে বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু করলো। অর্থাৎ এই বাধ্যতামূলক সামরিক শিক্ষার ব্যাপারে জার্মানি পথ দেখালো, আর সেই পথে চললো ফ্রান্স এবং রাশিয়া। সুতরাং এটাও একটা যুদ্ধের দিকে, অনিবার্য যুদ্ধের দিকে কিন্তু ইউরোপকে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে 5 নম্বরে জার্মান নতুন নৌ নীতি। অর্থাৎ জার্মানি 1897, 98, 1900 এই সালগুলোতে নতুন নৌনীতি গ্রহণ করে। জার্মানি নতুন নৌনীতি গ্রহণ করে 1897, 98 এবং 1900 এই সালগুলোতে। এবং সে কি করে, বড় মাঝারি যুদ্ধ জাহাজ নির্মাণ করে, সাবমেরিন নির্মাণ করে। অর্থাৎ সে নৌ যুদ্ধের জন্য নিজেকে তৈরি করে। আর এটা দেখে নৌ সাম্রাজ্যের রানী ইংল্যান্ড প্রচন্ড ভয় পায়।
অর্থাৎ ইংল্যান্ড আতঙ্কিত হয়। সে কি করে, 1903 থেকে জার্মানির এই চ্যালেঞ্জটা গ্রহণ করে এবং সে উত্তর সাগরীয় নৌবহর বলে একটা বাহিনী তৈরি করে ফেলে। অর্থাৎ জার্মানি এবং ইংল্যান্ড জড়িয়ে পড়লো, জার্মানি এবং ইংল্যান্ড জড়িয়ে পড়লো এই নৌনীতির মাধ্যমে। সেটাও একটা ভবিষ্যতে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ইউরোপকে ঠেলে দিচ্ছে। তারপরে আমরা যাচ্ছি তারপরের পয়েন্টে 6 নম্বরে, বিবাদমান দুটো বিরোধী শিবির অর্থাৎ ইউরোপের দেশগুলো পরস্পর বিরোধী দুটো শক্তিতে বা দুটো জোটে বা দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন শক্তি পরস্পর বিবাদমান দুটো বিরোধী শিবিরে বা জোটে ভাগ হয়ে যাচ্ছে, পরস্পরের মুখোমুখি। তারা যেন যুদ্ধের জন্য সামরিক শক্তি নিয়ে, সামরিক সাজসজ্জা নিয়ে তারা তৈরি হয়ে রয়েছে। সেটা আমরা দেখি যে পরস্পর বিবাদমান যে দুটো বিরোধী শিবির, একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী আর একটা হলো ত্রিশক্তি আঁতাত। তাহলে পরস্পর বিবাদমান যে দুটো শক্তি তারা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী আর ত্রিশক্তি আঁতাত, পরস্পরে একেবারে তৈরি হচ্ছে নিজেদের যুদ্ধের জন্য। কিরকম ত্রিশক্তি মৈত্রীটা আমরা দেখি। প্রথম এই ত্রিশক্তি মৈত্রী যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি প্রথম এটা শুরু করেছিল। জার্মানি সে ভেবেছিল যে যদি আলসাস লোরেন নিজের দখলে রাখতে হয় তাহলে ফ্রান্সকে ইউরোপে মিত্রহীন করে দিতে হবে। ফ্রান্সকে ইউরোপে মিত্রহীন করতে হলে চুক্তি করতে হবে। সে কি করলো, জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া এই 3 দেশ মিলে 3 সম্রাটের একটা চুক্তি করলো। তাহলে জার্মানি ফ্রান্সকে মিত্রহীন করে দেবার জন্যে জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া এই 3 দেশ মিলে একটা চুক্তি করলো, যে চুক্তিটাকে বলা হচ্ছে 3 সম্রাটের চুক্তি 1873 খ্রিস্টাব্দে। তো সেই চুক্তিটা বেশি দিন টেকেনি। তারপর দ্বিশক্তি চুক্তি, সেখানেও জার্মানি আর অস্ট্রিয়া মিলে দ্বিশক্তি চুক্তি করলো 1879 খ্রিস্টাব্দে। তাহলে 1879 খ্রিস্টাব্দে জার্মানি আর অস্ট্রিয়া মিলে দ্বিশক্তি চুক্তি করলো। তখন কিন্তু সেখানে আমরা রাশিয়াকে দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে জার্মানি আর অস্ট্রিয়া তাদের সঙ্গে ইতালিকে যোগ করে নিল। পরবর্তীকালে জার্মানি, অস্ট্রিয়া, ইতালিকে যোগ করে নিয়ে 1882 সালে, তাহলে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি 1882 সালে নিজেদের মধ্যে আরেকটা চুক্তি করলো, যেটাকে বলা হচ্ছে দ্বিশক্তি চুক্তি বা ত্রিশক্তি মৈত্রী। তাহলে দ্বিশক্তি চুক্তিটা হয়ে গেল 1882 সালে ইতালিকে সঙ্গে নিয়ে ত্রিশক্তি চুক্তি বা ত্রিশক্তি মৈত্রী। এই গেল একটা জোট। তাহলে আমরা দেখছি যে ইউরোপ যে পরস্পর বিরোধী দুটো শিবিরে ভাগ হলো, তার একটা শিবির হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। সেখানে রয়েছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। অস্ট্রিয়ার সঙ্গে অনেক জায়গায় হয়তো হাঙ্গেরিও আছে। হাঙ্গেরি একসঙ্গে বলা হয়, কিন্তু এখানে আমরা জার্মানি ধরবো, অস্ট্রিয়া হাঙ্গেরিকে একটা ধরবো, আর ইতালি। তাহলে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি এই তিনটে মিলে 1882 হচ্ছে ত্রিশক্তি মৈত্রী।
তাহলে এর উল্টো দিকে আরেকটা জোট আছে, সেটা হচ্ছে ত্রিশক্তি আঁতাত। আচ্ছা, এই ত্রিশক্তি আঁতাত এর প্রথম থেকে আমরা একটু দেখি। তো এই ত্রিশক্তি মৈত্রী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1882 সালে। তা 1882 সালে ত্রিশক্তি মৈত্রী গঠনের পরেও জার্মানির বিসমার্ক তিনি কিন্তু ওই যে ফ্রান্সকে মিত্রহীন করে রাখতে হবে সেই জন্যে তিনি রাশিয়ার সঙ্গে একটা রি-ইন্স্যুরেন্স চুক্তি করে রাশিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব বজায় রেখেছিলেন, যাতে করে রাশিয়া ফ্রান্সের সঙ্গে কোনো বন্ধুত্ব করতে না পারে। কেমন? তো এই সময় বিসমার্কের চ্যান্সেলর বা প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়, অর্থাৎ বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে অপসারিত হয়। ফলে তিনি যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে সব দিক রক্ষা করে চলছিলেন, সেই নীতি থেকে তৎকালীন জার্মানির জার মানে কাইজার দ্বিতীয় উইলিয়াম এবং তার মন্ত্রীরা সরে আসলেন। এই সুযোগে ফ্রান্স আর রাশিয়া কাছাকাছি আসলো, অর্থাৎ ফ্রান্সকে মিত্রহীন করে রাখার যে চেষ্টা এতদিন ধরে বিসমার্ক করেছিলেন, সেই সাবধান বাণী থেকে জার্মানি সরে আসার সঙ্গে সঙ্গে ফ্রান্স এবং রাশিয়া কাছাকাছি আসলো এবং তারা একটা চুক্তি করলো। আমরা দেখি ফ্রান্স আর রাশিয়া 1894 একটা চুক্তি করে ফেলে। তারপর 1904 ইং ফরাসি একটা চুক্তি হয়, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স এদের মধ্যে 1904 একটা চুক্তি হয়। ঠিক ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে যে চুক্তিটা হয়েছিল তার 10 বছর পরে, এখানে 94, এখানে 1904, 10 বছর পরে। তারপরে আবার 1907 সালে রুশ মানে ইংরেজদের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি আমরা দেখতে পাচ্ছি। এইভাবে দেখা যাচ্ছে যে জার্মান বিরোধী একটা জোট ইউরোপে তৈরি হচ্ছে। সেই জোটে কারা কারা থাকছে? ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড। অর্থাৎ আমরা বলতে পারি ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এই দেশগুলো মিলে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এই যে তিনটে দেশ মিলে ত্রিশক্তি আঁতাত তৈরি হচ্ছে 1907 সালে। অর্থাৎ আমরা দেখলাম যে ইউরোপ পরস্পর বিরোধী দুটো শক্তি শিবিরে আলাদা হয়ে গেল এবং প্রত্যেকে সামরিকভাবে অস্ত্র শস্ত্র নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে, সাবমেরিন নিয়ে পরস্পরের মুখোমুখি অবস্থান করছে, অর্থাৎ যুদ্ধের জন্য তারা একেবারে প্রস্তুত। কেমন? আমরা এর পরের পয়েন্টে চলে যাই, বলকান সমস্যা। বলকান অঞ্চলটা ইউরোপ মহাদেশের পূর্ব এবং দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটা জায়গা। সেই জায়গাটার ওপরে প্রচুর সমস্যা ছিল। সেখানে যে দেশগুলো ছিল সেই দেশগুলোর ওপরে অস্ট্রিয়া, রাশিয়া, জার্মানি এই প্রত্যেকেরই একটা আধিপত্য বা প্রতিপত্তি স্থাপন করার বাসনা মনে মনে ছিল। তো আমরা বলকানে দেখছি যে দুটো যুদ্ধ হয়েছে। 1912 হয়েছে প্রথম বলকান যুদ্ধ, পরে আরেকটা যুদ্ধ হয়েছে বলকানে প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ প্রথম বলকান যুদ্ধ এবং দ্বিতীয় বলকান যুদ্ধ, পরপর দুটো যুদ্ধ বলকানে হয়। তো এই দুটো যুদ্ধের পরে ওই অঞ্চলেরই একটি দেশ, সার্বিয়া তার নাম, ওই অঞ্চলেরই একটি দেশ তার নাম সার্বিয়া। সার্বিয়াকে আমরা পরবর্তীকালে পাবো বেশ
গুরুত্বপূর্ণ ভূমিকায় সার্বিয়া। তাহলে বলকান অঞ্চলের একটি দেশ সার্বিয়া, সে কিন্তু প্রথম বলকান এবং দ্বিতীয় বলকান যুদ্ধের পরে ওই অঞ্চলে বেশ একটু প্রতিপত্তিশালী হয়ে উঠছে, একটু শক্তিশালী হয়ে উঠছে, যেটা কিন্তু অস্ট্রিয়ার পক্ষে মোটেই সুবিধাজনক নয়। অর্থাৎ অস্ট্রিয়া এবং সার্বিয়া প্রায় পাশাপাশি দেশ, সুতরাং সার্বিয়া শক্তিশালী হয়ে ওঠে বা বলকান অঞ্চলে সে প্রাধান্য বিস্তার করে, এটা কিন্তু অস্ট্রিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আবার জার্মানিও চাইছিল বলকান অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য, সুতরাং জার্মানিও এই বলকান সমস্যার মধ্যে জড়িয়ে যায়। আমরা তার পরের পয়েন্টে যাচ্ছি, অষ্টম পয়েন্ট, স্লাভ জাতীয়তাবাদ। তো ওই আমাদের এখানে বলকানের কথাই বলতে হবে স্লাভ জাতীয়তাবাদ বলতে গেলেও। তো ওই স্লাভ জাতি, স্লাভ হচ্ছে একটা জাতি, ওই বলকান অঞ্চলের বেশ কিছু দেশ ছিল যে দেশগুলোতে স্লাভ জাতির লোকেরা বসবাস করত। তো বলকান অঞ্চলটাকে এদিক থেকে তুরস্ক, মানে পূর্ব দিক থেকে তুরস্ক আর পশ্চিম দিকে অস্ট্রিয়া, এরা মোটামুটি একদিকে তুরস্ক আর একদিকে অস্ট্রিয়া, এরা বলকান অঞ্চলটাকে নিজেদের দখলে রেখেছিল। তো বলকান অঞ্চলের দুটো জায়গার নাম, একটা হলো বসনিয়া ও হার্জেগোভিনা, না এই দুটো, বসনিয়া এবং হার্জেগোভিনা, এই দুটো অঞ্চলে যারা ছিল তারা হচ্ছে স্লাভ জাতির লোক। তো এরা চেয়েছিল স্বাধীনতা। এই বসনিয়া এবং হার্জেগোভিনা এই দুটো অঞ্চলের লোকেরা চেয়েছিল অস্ট্রিয়ার হাত থেকে, তারা মুক্তি চেয়েছিল। অস্ট্রিয়া এই বসনিয়া এবং হার্জেগোভিনা তুরস্কের কাছ থেকে 1908 সালে একেবারে নিজের সাম্রাজ্যের মধ্যে দখল করে নেয়। তো এই বসনিয়া ও হার্জেগোভিনায় স্লাভ জাতির লোকেরা আন্দোলন করেছিল স্বাধীনতার জন্য। সেই আন্দোলনকে রাশিয়া সহযোগিতা দিয়েছিল, সেই আন্দোলনটা করার জন্য রাশিয়া সহযোগিতা করেছিল, মদত দিয়েছিল, আর সার্বিয়াও দিয়েছিল। তো এই বসনিয়া আর হার্জেগোভিনার যে আন্দোলন, সেইটাকেই আমরা বলতে পারি স্লাভ জাতীয়তাবাদ। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের পরোক্ষ কারণ। তাহলে পরোক্ষ কারণগুলো, প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণগুলোকে আমরা মোটামুটি আলোচনা করলাম। এইবারে আমরা যাচ্ছি আসল কারণে, প্রত্যক্ষ কারণ। অর্থাৎ বন্ধুরা, পরোক্ষ কারণ সবসময় থাকে, কেমন, কিন্তু এমন একটা ঘটনা যে ঘটনাটা না হলে এই যুদ্ধটা মানে হতো না। যুদ্ধটা হওয়ার যে প্রত্যক্ষ কারণ, যে ঘটনার জন্য সরাসরি যুদ্ধটা হলো, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ কারণ। সেই প্রত্যক্ষ কারণটা হচ্ছে সেরাজোভো হত্যাকাণ্ড। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে সেরাজোভো হত্যাকাণ্ড। এখানেও আমাদের ওই সার্বিয়ার কথা বলতে হবে। তো এই সেরাজোভো হত্যাকাণ্ড ব্যাপারটা কি? সেরাজোভো কি? সেরাজোভো হচ্ছে বসনিয়ার রাজধানী। সেরাজোভো হচ্ছে বসনিয়ার রাজধানী। তো এই সেরাজোভো যে বসনিয়ার রাজধানী, সেই বসনিয়া এবং হার্জেগোভিনা পাশাপাশি দুটো অঞ্চল বা প্রদেশ। সে ছিল কার অধীনে? আমরা আগেই আলোচনা এখানে বলেছি, সে ছিল অস্ট্রিয়ার অধীনে। তাহলে বসনিয়া আর হার্জেগোভিনা এই প্রদেশ দুটো অস্ট্রিয়ার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, আর এখানে ছিল স্লাভ জাতির লোকেরা। কেমন? তো স্লাভ জাতির লোকেরা কি করছিল? আন্দোলন করছিল স্বাধীনতার জন্য। তো সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সার্বিয়া। অর্থাৎ সার্বিয়ারও যে লোকরা ছিল, সার্বিয়ার যে জাতি বসবাস করত, তারাও কিন্তু স্লাভ ছিল। আবার রাশিয়াতে যারা বসবাস করত, রাশিয়ার লোকেরাও ছিল স্লাভ। তাই স্লাভ রাষ্ট্র রাশিয়া এবং সর্বস্লাভ আন্দোলনের নেতা সার্বিয়া। তাহলে সর্বস্লাভ একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সার্বিয়া, আর সার্বিয়াকে সমর্থন করেছিল রাশিয়া। তাহলে স্লাভ রাষ্ট্র রাশিয়া আর সর্বস্লাভ আন্দোলনের নেতা
সার্বিয়া। এই সার্বিয়া আর রাশিয়া বসনিয়া ও হার্জেগোভিনার স্লাভ জাতির লোকেদের আন্দোলন করার জন্য কি করত? সহযোগিতা করত। কেমন? অথচ এই দুটো অঞ্চল কি? এই দুটো অঞ্চল ছিল অস্ট্রিয়ার দুটো প্রদেশ। কেমন? 1914 সালের 28শে জুন 1914 সালের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্ড ও তার পত্নী সোফিয়া বা স্ত্রী, তাহলে অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্ড ও সোফিয়া, যিনি ছিলেন তার পত্নী বা স্ত্রী, 28শে জুন 1914 সালে সেরাজোভো শহরে বেড়াতে যান। সেখানে ওই 28শে জুন দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে রাজপথের ওপরে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গ্যাব্রিলো প্রিন্সিপ, তাহলে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গ্যাব্রিলো প্রিন্সিপ, এটা কি? এটা হচ্ছে একটি স্লাভ জাতির আন্দোলন করার একটা গুপ্ত সমিতি, যে গুপ্ত সমিতি স্বাধীনতার জন্য গুপ্ত হত্যার মাধ্যমে স্বাধীনতা পাবার চেষ্টা করত। কিন্তু সেই সংস্থারই একজন সদস্য গ্যাব্রিলো প্রিন্সিপ, তিনি কি করলেন? 28শে জুন 1914 সালে সেরাজোভোতে বেড়াতে আসা আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিন্যান্ড ও তার পত্নী সোফিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করলেন। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাকে বলা হচ্ছে সেরাজোভো হত্যাকাণ্ড। তাহলে সেরাজোভো হত্যাকাণ্ড কি আমরা জানলাম? এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করেছে। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া কাকে দায়ী করেছে? সার্বিয়াকে। কেন? সার্বিয়া ছিল সর্বস্লাভ আন্দোলনের নেতা এবং সার্বিয়া এটা জানতো। সার্বিয়া বসনিয়া হার্জেগোভিনার যে গুপ্ত সমিতিগুলো আছে তাদেরকে সাপোর্ট করতো, মানে সহযোগিতা করতো। অস্ট্রিয়া এটা জানতো, সেই জন্য এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি সার্বিয়াকে অস্ট্রিয়া দায়ী করলো এবং স্লাভদের বললো যে স্লাভরা হচ্ছে আততায়ীর জাতি। সে স্লাভদের উপর প্রচন্ড অত্যাচার করলো অস্ট্রিয়া এই সুযোগে, মানে এই ঘটনার পরে। তারপর সার্বিয়াকে সে 48 ঘন্টা সময় দিয়ে একটা চরম পত্র দেয়, তাতে কিছু সে দাবি জানায়। তাহলে সার্বিয়াকে 48 ঘন্টা সময় দিয়ে একটা চরমপত্র দেয়, যে চরমপত্রে সে কতগুলো শর্ত সাপেক্ষে দাবি করে। সার্বিয়া সেই দাবিগুলোর কিছু মেনেছে, আর যেগুলো মানলে তার অখণ্ডতা, তার সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হয়, সেই দাবিগুলো কিন্তু সে মানতে পারেনি। এবং সে বলেছিল যে এই দাবিগুলো আমি অস্বীকার করছি, আর এই দাবিগুলো নিয়ে একটা আন্তর্জাতিক বৈঠক ডাকা হোক, যে বৈঠকে ঠিক হবে যে কি পদক্ষেপ নেওয়া যায়। তবে অস্ট্রিয়া সে সমস্ত কিছু মানেনি, অগ্রাহ্য করেছে। অগ্রাহ্য করে অস্ট্রিয়া 1914 28শে জুলাই সার্বিয়া আক্রমণ করে। তাহলে অস্ট্রিয়া কি করলো? তার চরমপত্র মান্য না হবার জন্য 1914 সালের 28শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে বসলো। এবং এই যে তার 1 মাস আগে
28 জুন সেরাজোভো হত্যাকাণ্ড হয়েছিল, আর তার 1 মাস পরে 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করল। ফলে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ যে কি ভয়াবহ হয়েছিল সেটা আমরা পরবর্তীকালে পড়ব। শুধু আমরা আজকে আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের কারণ। কেমন? প্রথম বিশ্বযুদ্ধের কারণ আমরা আজকে আলোচনা করলাম। আমার আলোচনা আজকে আমি এখানেই শেষ করছি। যদি এটা ভালো লাগে তোমাদের, যদি উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে অন্যদেরও আরো জানার সুযোগ করে দেবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছবে। চলি আজ, ভালো থেকো সবাই।